তো আজকের মানডে নাইটটা তো তোমরা কম বেশি সকলে দেখেই নিয়েছো, আর আজকের র দেখতে গেলে তেমন খুব একটা কিছু তো স্পেশাল ছিল না। আর এবার 1-2 সপ্তাহ তোমরা এরকমই র স্ম্যাকডাউনের হাল দেখতে পাবে, কারণ সামনে রয়েছে এভলিউশন, আর ডাব্লিউডাব্লিউ এখন মেন ফোকাস ওমেন্স ডিভিশনের উপরেই করবে। আর সারা বছর তো কোনো রকম পাত্তা নেই, সারা বছর ডাব্লিউডাব্লিউ ওমেন্স ডিভিশনকে ভালোভাবে বুক করবে না, আর ভাবছে যে 2 সপ্তাহের মধ্যে ফ্যান্সদেরকে পুরো হাইপ আপ করে দেবে। তো র নিয়ে তো বেশি কথা বলবো না, শুধুমাত্র কী কী ইম্পর্টেন্ট দেখতে পেলাম সেগুলো নিয়ে একবার কথা বলে নিই। শুরুতে যেমনটা আমরা জানতাম যে রিয়া রিপ্লি কিক অফ করবে, আর আমি আশা করেছিলাম, মানে আমি এমনটা আন্দাজ করেছিলাম যে আমরা হয়তো এভলিউশনের ইও স্কাই ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে ম্যাচ দেখতে পাবো, আর সেটা এখন হয়ে গেছে অফিসিয়াল। দেখতে পাচ্ছ এই হচ্ছে এভলিউশনের গ্রাফিক্স, আমরা রিয়া রিপ্লি ভার্সেস ইও স্কাইয়ের মধ্যে ম্যাচ দেখতে পাবো ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। আর তোমরা জেনে অবাক হবে যে ইও স্কাই তো রেসলম্যানিয়ার আগে চ্যাম্পিয়ন হয়েছিল, তো তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত শুধুমাত্র কিন্তু রিয়া রিপ্লির এগেনস্টেই সে লড়ে যাচ্ছে। মাঝে একবার আমরা বিয়াঙ্কা ব্লেয়ারকে দেখতে পেয়েছিলাম এর মধ্যে, কিন্তু তার থেকে বেশি আমরা রিয়া রিপ্লিকেই দেখতে পেয়েছি। এইটা মনে হয় 4 নম্বর ম্যাচ চলছে, আর 4 নম্বর ম্যাচেও আমরা রিয়া রিপ্লিকেই দেখতে পাচ্ছি। জানি না এটা আর কতদিন টানা হবে, মেবি হয়তো সামার স্ল্যাম অবধি আমরা রিয়া রিপ্লি ভার্সেস ইও স্কাই দেখতে পাবো। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউর কাছে খুব একটা তো বড় স্টার নেই, আর তেমন কোনো ডাইরেকশনও নেই, তাই জন্যে এদের দুজনের মধ্যেই বেশিরভাগ আমরা ম্যাচ দেখতে পাচ্ছি। এখন আস্কা চলে এসছে, ফ্যান্সরা আস্কা ভার্সেস ইও স্কাই সামার স্ল্যামেতে দেখতে যায়, কিন্তু মনে হচ্ছে এখানে রিয়া রিপ্লিকে ডাব্লিউডাব্লিউ জোর জবরদস্তি ঢুকিয়ে ট্রিপল থ্রেট করাবে, কারণ রিয়া রিপ্লি একজন অনেক বড় স্টার, ওমেন্স ডিভিশনে তেমন কোনো খুব একটা বড় স্টার তো নেই। আর রিয়া রিপ্লি সামার স্ল্যামেতে চ্যাম্পিয়নশিপ পিকচারেই থাকবে এটুকু আমার তো মনে হচ্ছে, কারণ এত বড় স্টারকে আমরা অন্য কোনো রাইভালরিতে তো মনে হয় না দেখতে পাবো, থাকলে ওই চ্যাম্পিয়নশিপ ম্যাচই থাকবে। আর তার মানে হচ্ছে যদি আস্কার সাথে ইও স্কাইয়ের ম্যাচ হয়েও যায়, তাও আমরা কোনো না কোনোভাবে সেই ম্যাচের মধ্যে রিয়া রিপ্লিকে অ্যাড হতে দেখতে পাবো। তো দেখতে গেলে ঘুরিয়ে ফিরে সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে, ডাব্লিউডাব্লিউর কাছে তেমন কিছু করার জন্য নেই। আর আজকে নিউ ডে ভার্সেস জাজমেন্ট ডের মধ্যে ম্যাচ দেখতে পাই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। এখানে আমাদের জাজমেন্ট ডে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে। দেখতে গেলে না তো চ্যাম্পিয়নশিপের কোনো ভ্যালু আছে, না তো জাজমেন্টের কোনো ভ্যালু আছে, না তো নিউ ডের কোনো ভ্যালু আছে, না তো কেউ এদেরকে নিয়ে খুব একটা মাতামাতি করে। টাইটেল চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো কথা। এবারে এরা টাইটেল কবে ডিফেন্ড করবে তার তো ঠিক নেই। আমরা তো আগেরবার দেখতে পেয়েছিলাম যে 70 দিন পর একবার টাইটেল ডিফেন্ড হয়েছিল, তো এবারও সেরকমই কিছু হতে চলেছে। আর এর সাথে সাথেই আমরা জাজমেন্টের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, মেল ডিভিশনের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, আর ওমেন্স ডিভিশনের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও দেখতে পাচ্ছি। দেখতে গেলে জাজমেন্টের কাছে চ্যাম্পিয়নশিপ তো রয়েছে, কিন্তু ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বাদে কারোর তেমন ভ্যালু দেখতে পাচ্ছি না। আর আমরা বলি যে ফিন ব্যালরকে ডাব্লিউডাব্লিউ পুশ করবে, পুশ করে না কেন? ফিন ব্যালরের পুশ হচ্ছে এটাই যে সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতবে, একবার জিতবে একবার হারবে। ফিন ব্যালরের কপালে ওই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপই লেখা রয়েছে পুশের নামে, ওর থেকে বেশি কিছু তো আশা করাই বেকার। আর রক্সিন প্যারিসকে অফিসিয়ালি এখন র্যাকেল রড্রিগেজের ট্যাগ টিম পার্টনার বানিয়ে দেওয়া হয়েছে, আর তারা একটা ফেডাল 4-way ম্যাচে এভলিউশনে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে। আমরা 3টে টিম দেখতে পাবো, একটা র থেকে থাকবে, একটা স্ম্যাকডাউন থেকে থাকবে, আর একটা এনএক্সটি থেকে থাকবে। আর কাল তোমাদের ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ একটা ব্যাটেল রয়্যাল ম্যাচ করাবে, যে জিতবে সে ক্ল্যাশ ইন প্যারিসে ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে, আর সেই ব্যাটেল রয়্যালটাও ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে। আর সেথ রলিন্সের কাছে আজকে আমরা একটা নতুন মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস দেখতে পাই। এটা তার কাস্টম ব্রিফকেস, যেমনটা আমরা ডেমান প্রিস্টের দেখতে পেয়েছিলাম সিনিয়র মানি ইন দ্য ব্যাংক, বেগুনি কালারের সেরকমটাই। তো দেখতে গেলে এইটা বেশ ভালো লাগছে। আগের যে সবুজ কালারটা ছিল ওটা ভালো, কিন্তু অতটাও ভালো না, কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড গোল্ডটা তো সত্যি খুবই দারুণ লাগছে। সেথ রলিন্সের কাছে মানিয়েছেও ভালো। আর এবার আজকের রাতে সেথ রলিন্স কী করলো সেটা নিয়ে কথা বলা যাক। আজকে আমরা দেখতে পাই যে গান্থার প্রোমো কার্ড করছিল, এখানে গোল্ডবার্গকে সে ট্রোল করছিল যে গোল্ডবার্গের ম্যাচ তো 5 মিনিটের বেশি হয় না, আর আমি স্যাটারডে নাইট মেন ইভেন্টে গোল্ডবার্গকে হারিয়ে দিয়ে আমি বলবো যে হুজ নেক্সট। আর তখন হুজ নেক্সট বলার পর এখানে সেথ রলিন্স চলে আসে। সেথ রলিন্স এসে বলে যে এইবার আমি হচ্ছি নেক্সট, আমার কাছে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস রয়েছে, কিন্তু বেশি কিছু তো বলতে পারে না। সিএম পাঙ্ক চলে আসে, আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সে যা দেখতে পেলাম, তারপর তো সিএম পাঙ্কের আসারই কথা। সিএম পাঙ্ক এসে অ্যাটাক করে, সেখানে সেথ রলিন্স পালিয়ে ক্রাউডের ভেতর দিয়ে পালিয়ে যায়, কিন্তু ওইখানে যে সিঁড়িগুলো ছিল ক্রাউডের ভেতরে, ওখানে যখন দাঁড়িয়েছিল তখন এলএ নাইট পেছন থেকে আসে, যেখান থেকে ক্রাউডের এন্ট্রি নেয়। আর সেখানে তারা এবারে মারামারি শুরু করে দেয় সেথ রলিন্সের সাথে, আর তারপর লড়তে লড়তে ব্যাক স্টেজেতে চলে যায়। আর ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে স্যাটারডে নাইট মেন ইভেন্টে ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ হয়তো স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্যই বুক করবে। আর সেথ রলিন্স এটাও বলে দেয় যে আমি নাইট অফ চ্যাম্পিয়ন্সে যে এসেছিলাম, আমার ক্যাশ ইন করাটা মূল উদ্দেশ্য ছিল না, আমার মূল উদ্দেশ্য ছিল যে সিএম পাঙ্ক যেন কোনো মতে চ্যাম্পিয়নশিপ জিততে না পারে, তো সেই জন্যই এসেছিল। এখানে সেথ রলিন্সের ক্যাশিং করার কোনো রকম মুডই ছিল না। হ্যাঁ, সে তো আমি ওর জামা কাপড় দেখেই বুঝতে পেরে গেছিলাম। আর আরেকটা জিনিস দেখতে পেলাম, নাম্বার 1
কন্টেন্ডারের জন্য বেলি ভার্সেস লাইরা ওয়ালকারের ম্যাচ হচ্ছিল, যে জিতবে সে বেকি লিঞ্চকে চ্যালেঞ্জ করবে। কিন্তু কি হলো, এখানে দুজনেই দুজনকে রোল করে পিন করলো একই সাথে, আর এখানে দুজনেরই কাঁধ মাটিতে ঠেকেছিল। তো এখানে কে জিতেছে বলা মুশকিল, এখানে ম্যাচটা ড্র হয়ে গেছে, যার মানে হচ্ছে যে এটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে। আর জানতাম এটা ট্রিপল থ্রেড হবে, তবে ভেবেছিলাম যে হয়তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কিন্তু ডাব্লিউডব্লিউ ডিসকোয়ালিফিকেশনের সাথে যায়নি, এখানে দুজনকেই পিন করিয়েছে একসাথে। আর তারপরে লাইরা ওয়ালকার আর বেলি একে অপরের সাথে ব্রল করে, লড়তে লড়তে ক্রাউডের ভেতর চলে যায়। আর ট্রিপল থ্রেড ম্যাচ তো দেখতেই পাচ্ছি এভলিউশনের জন্য। আর একটা ম্যাচের কথা না বললেই নয়, সেটা হচ্ছে রুসেভ ভার্সেস সেমাস। এই ম্যাচটা খুবই দারুণ হয়েছে, তোমরা যারাই দেখবে তারাই খুব এনজয় করবে। এরা তো একদম ব্যাঙ্গার ম্যাচ দেওয়ার জন্য আমরা জানি। আর হ্যাঁ, মানতে হবে যে রুসেভ আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে, AEW-তে যাওয়ার পর তার রেসলিং স্কিল কিন্তু অনেক ভালো হয়ে গেছে। আর এই ম্যাচে কি হওয়ার ছিল, জানি যে রুসেভ এখন রিটার্ন করেছে, ডাব্লিউডব্লিউ তাকে একটু স্ট্রং বুক করবে। তো লাস্টে মাস্কা কিক লাগিয়ে এখানে রুসেভ সেমাসকে হারিয়ে দেয়। আর আজকের আমরা আরেকটা ভালো জিনিস দেখতে পাই, যে আমরা আজকে নতুন এল গ্র্যান্ডে আমেরিকানোকে দেখতে পাই। চ্যাট গেবাল তো ইনজয়েড হয়ে গেছে, যার ফলে এল গ্র্যান্ডে ফকটিয়ায় চলে গেল। আর আমরা জানি যে চ্যাট গেবালই হচ্ছে এল গ্র্যান্ডে, কিন্তু ডাব্লিউডব্লিউ কি করেছে, একটা নতুন এল গ্র্যান্ডেকে নিয়ে এসছে। আর এই এল গ্র্যান্ডেটা হচ্ছে লুডরিক কাইজার। আমরা দেখেই বুঝতে পারছি যে এই বডি স্ট্রাকচার, হাইট সব কিছু লুডরিক কাইজারের সাথে ম্যাচ খাচ্ছে। তোমরা দেখেই বুঝে যাবে, খুব সহজেই চিনতে পারবে যে এটা লুডরিক কাইজার। তো এবারে ডাব্লিউডব্লিউ এই স্টোরি লাইনটা চালাবে যে চ্যাট গেবাল ইনজয়েড হয়ে গেছে, আমরা জানতাম চ্যাট গেবাল হচ্ছে এল গ্র্যান্ডে আমেরিকানো, কিন্তু তার জায়গায় এই নতুন এল গ্র্যান্ডে কী করছে। এবার যখন চ্যাট গেবাল ইনজুরি থেকে রিকভার করে ফিরে আসবে, তখন আমরা এল গ্র্যান্ডে ভার্সেস এল গ্র্যান্ডে দেখতে পাবো। চ্যাট গেবাল বলবে যে না, আমি তো আসল এল গ্র্যান্ডে, তাহলে এ কোথা থেকে এল? আর লুডরিক কাইজার বলবে আমি আসল এল গ্র্যান্ডে। এবার এদের মধ্যে ম্যাচ হবে যে কে আসল এল গ্র্যান্ডে। তো এইটা ডাব্লিউডব্লিউ যদি চায় তো খুবই ভালো একটা ইন্টারেস্টিং স্টোরি লাইন বানাতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি আইভি নাইল আর ক্রিড ব্রাদার্স দেখেও তাকে অবাক হচ্ছে যে আমাদের মাস্টার গেবাল তো ইনজয়েড হয়ে গেছে, তাহলে এ কোত্থেকে চলে এলো। আর শোয়ের মেন ইভেন্টের কথা বলি, এন্ডিংটা বড় ফ্যাকাসে হয়ে যায়। এখানে আমরা ব্রন ব্রেগার আর ব্রনসন রিড ভার্সেস পেন্টা আর স্যামিজেনার মধ্যে ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের মধ্যে প্রচণ্ড মার খেয়েছে স্যামিজেন আর পেন্টা, মানে ওরা দুজন যা পাওয়ারফুল আর ভারী, ওরা প্রচণ্ড ধুয়েছে। আর লাস্টে স্পিয়ার মেরে ম্যাচটাকে ফিনিশও করে দেয় ব্রন ব্রেকার। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও এদের শখ মেটে না, এটা অ্যাটাক কন্টিনিউ করতে থাকে। আর এবার সেভ করার জন্য আসে জে উসো, আর জে উসো এসে চেয়ার দিয়ে অ্যাটাক করে, তারপর ব্রনসন রিডকে কয়েকটা পাঞ্চ মারে, যেগুলো একদমই লাগেনি। ব্রনসন রিড নিজে কনফিউজ হয়ে গেছে যে আমি এগুলো সেল করবো নাকি করবো না। তো তারপরে শেষ পর্যন্ত এখানে সেথ রলিন্সের টিম, মানে সেথ রলিন্স তো ছিল না, ব্রনসন রিড আর ব্রন ব্রেকার রিং থেকে বেরিয়ে যায়। আর রিংয়ের মাঝখানে এই তিনজন দাঁড়িয়ে থাকে। তো এই ব্যাস হয়ে গেল মানডে নাইট র এন্ডিং। তেমন কিছু স্পেশাল ছিলই না। আর এবার ডাব্লিউডব্লিউ নতুন কিছু সুপারস্টারের কথা বলা যাক, যাদেরকে ডাব্লিউডব্লিউ সাইন করেছে ট্রিপল এ প্রমোশনের। প্রথম হচ্ছে ওয়াই কিঙ্গো, যে ট্রিপল এর এখন মেগা চ্যাম্পিয়ন, তাকে ডাব্লিউডব্লিউ সাইন করে নিয়েছে। মিস্টার ইগুয়ানা এখন অফিসিয়ালি ডাব্লিউডব্লিউর পার্ট। সাইকো ক্লানকেও ডাব্লিউডব্লিউ সাইন করে নিয়েছে। আরেকজন আছে ডক্টর ওয়াইঙ্গার জুনিয়র, তাকেও ডাব্লিউডব্লিউ সাইন করে নিয়েছে। এবার এরা ট্রিপল এতেও কাজ করতে পারবে, আবার ডাব্লিউডব্লিউ চাইলে তাদের শোতেও কাজ করাতে পারবে এদেরকে। আর ডাব্লিউডব্লিউ আরেকজন ট্রিপল এ প্রমোশনের রেসলারকে সাইন করেছে, তার নাম হচ্ছে অক্টাগন জুনিয়র। অক্টাগনকে তোমরা ডাব্লিউডব্লিউতে ডেবিউ করতে দেখে নিয়েছো অলরেডি। মানি ইন দ্য ব্যাংকে আমরা ডমডম ভাইয়ের সাথে এর একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে আমাদের ডমডম ভাই খুব সহজেই অক্টাগনকে হারিয়ে দেয়। এবার কথা হলো যে ডাব্লিউডব্লিউ এদেরকে সাইন তো করে নিয়েছে, কিন্তু কবে এদেরকে আমরা মেন রস্টারে এদের অ্যাপিয়ারেন্স দেখতে পাবো সেটাই আমরা জানি না। কারণ অ্যালবার্টো ডেল রিও তো প্রায় 1-1.5 মাস আগে সাইন হয়ে গেছে, এখনও পর্যন্ত তার কোনো দেখা মিলছে না। মানে যখন ডাব্লিউডব্লিউ যখন ট্রিপল এ প্রমোশনকে কিনে নিয়েছিল, তখনই অ্যালবার্টো ডেল রিওকে সাইন করে নিয়েছিল, কিন্তু সেটা প্রায় 2-2.5 মাস তো হয়ে গেছে, এখনও তাদের দেখা মিলছে না। এবার তোমাদেরকে আরেকটা আনএক্সপেক্টেড জিনিসের কথা বলি। তোমরা তো দেখেছিলে যে সৌদি আরবেতে একজন ফ্যান এখানে সিএম পাঙ্ককে অ্যাপোলোজাইজ করতে পারে, তারপর সিএম পাঙ্ক অ্যাপোলোজাইজও করে নেয়। কিন্তু সেই ফ্যানটা ডাব্লিউডব্লিউরই লোক ছিল, ডাব্লিউডব্লিউ তাকে টাকা দিয়ে এইটা করতে বলেছিল। সিএম পাঙ্ক এটা আগে থেকে জানতো। এটা ডাব্লিউডব্লিউ এই জন্য করিয়েছে যাতে সিএম পাঙ্কের ইমেজ কিছুটা সৌদি আরবে ক্লিয়ার হয় আর সে ফ্যান্সদের সাপোর্ট পায়। কারণ দেখলাম যে যখন সিএম পাঙ্ক এরিনাতে এন্ট্রি নিচ্ছিল পার্কিং লটে, তখন কিন্তু সবাই তাকে বু করছিল। তারপর যখন কিক অফ শোতে আসে তখনও বু করছিল, কিন্তু অ্যাপোলোজাইজ করার পর থেকে তার জন্য আমরা একটা আলাদা লেভেলেরই সাপোর্ট দেখতে পেয়েছিলাম। তো এটা ডাব্লিউডব্লিউ আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। আর সিএম পাঙ্ককে বলে দেওয়া হয়েছিল যে কোন ফ্যানটা তোমাকে এই কথা বলবে ও আমাদেরই লোক, আর তুমি অ্যাপোলোজাইজ করে নেবে যাতে সবাই তোমাকে ভালো ভাবে। তো এইটা এখন রিভিল হয়েছে। আমি দেখে তো একটু শকড হলাম, মানে ডাব্লিউডব্লিউ এত বুদ্ধি যদি তাদের স্টোরি লাইনে ইউজ করতে পারতো, তাহলে কতই না ভালো ভালো স্টোরি লাইন আমরা দেখতে পেতাম। সিএম পাঙ্কের ইমেজটাও ক্লিয়ার
ক্লিয়ার হয়ে গেল, সিএম পাঙ্ক সাপোর্টও পেয়ে গেল, আর সিএম পাঙ্ক যে পাপটা করেছিল সৌদি আরবকে গালাগালি দিয়ে উল্টোপাল্টা কথা বলে সেটাও আর্টিফিশিয়ালভাবে ধুয়ে নিল। মনের মধ্যে তো রাগ রয়েই গেছে সিএম পাঙ্কের, সে সৌদি আরবকে তো এখনও পছন্দ করে না, তার হালচাল আর তার ব্যবহার দেখে তো আমরা বুঝেই গেছি। কিন্তু ডাব্লিউডব্লিউই সেটা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে যাতে ইমেজটা খারাপ না হয়, কারণ সিএম পাঙ্কের ইমেজ খারাপ হওয়া মানে তো এখন ডাব্লিউডব্লিউইরও ইমেজ খারাপ হওয়া, এ তো তাদেরই এমপ্লয়। আর বেশ কিছু সময় আগে আমি তোমাদেরকে নিউজ দিয়েছিলাম যে কার্ডি বি বড় গায়িকা, সে হয়তো সামার স্ল্যামের হোস্ট হতে পারে। হোস্ট হবে কিনা জানি না, তবে সামার স্ল্যামের যে অফিসিয়াল থিম সংটা রয়েছে আউটসাইড নামে সেটা কার্ডি বি গেয়েছে আর এটা সে প্রডিউস করেছে। তো এটা তো হয়ে গেছে অফিসিয়াল, এবার হয়তো তাকে হোস্ট বানিয়েও দিতে পারে, হয়তো তার কোনো মেজর রোলও থাকবে। ডাব্লিউডব্লিউইতে এমনই আমাদেরকে হিন্ট দিয়েছিল একটা সময়, ট্রিপল এইচ নিজে বলেছিল। আর এখন তো সেলিব্রিটিদের ইউজ খুব জোরদার হচ্ছে, আর সামার স্ল্যাম একটা অনেক বড় ইভেন্ট বানাবে, তো কার্ডি বি কোনো একটা রোলে আমরা হয়তো তাকে দেখতে পেলেও পেতে পারি। আর এবার ফাইনালি ডাব্লিউডব্লিউই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের অফিসিয়াল পোস্টার রিলিজ করে দিয়েছে। এটা প্রথম পোস্টার, দেখতে পাচ্ছ এখানে জন সিনা, রোমান রেন্স, কোডি রোডস, রে মিস্টেরিও পর্যন্ত রয়েছে। এখানে অনেক সুপারস্টারকে ফিচার করা হয়েছে, ডিমান প্রিস্টকেও দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট রেসলার তো রয়েছে, তার সাথে সাথে কিছু সাইড ক্যারেক্টারও রয়েছে। আর এবারেও আমরা ওয়ার গেমসের থিমেই দেখতে পাবো, এবারেও হয়তো সেই ব্লাড লাইনই ওয়ার গেমসের মধ্যে থাকবে যা দেখে বুঝতে পারছি। অনেকে বলছে যে এখানে আমরা টিম সেথ রলিন্স ভার্সেস টিম রোমানের একটা ম্যাচ দেখতে পাবো, সেটাও হয়তো হতে পারে, দেখতে গেলে খুবই ভালো ম্যাচ, কিন্তু কোনটার সাথে যাবে জানি না। ডাব্লিউডব্লিউই চাইলে দুখানা ওয়ার গেমস ম্যাচ করাতে পারে, একটা তো এমনিতেই ওমেন্স ডিভিশনের হয়ে যাচ্ছে, তো তিনখানা টোটাল হয়ে যাচ্ছে, কিন্তু ডাব্লিউডব্লিউই কোনটার সাথে যাবে কেউ জানে না। রোমান ভার্সেস সেথ রলিন্সের টিমের একটা ওয়ার গেমস ম্যাচ হয়ে যাবে, আর একটা হচ্ছে ব্লাড লাইনের সোলো সিগোবার, ওটারও একটা ওয়ার গেমস ম্যাচ যদি হয়ে যায় তো খুবই ভালো হয়। কিন্তু ডাব্লিউডব্লিউই তো মনে হচ্ছে আমাদের বড় জোর ওই একটাই ওয়ার গেমস ম্যাচ দেখাবে মেল ডিভিশন থেকে। ফিমেল ডিভিশনের তো একটা সাইডে রেখে দিচ্ছি, মেল ডিভিশন থেকে দুটো দেখতে পাওয়ার আশা রয়েছে, কিন্তু মনে হয় আমরা একটাই দেখতে পাবো। এই ওয়ার গেমস ভালো জিনিস, তবে আমি সেই র ভার্সেস স্ম্যাকডাউনের যে থিমটা ছিল ওটা খুবই মিস করি, আমার ওটা দেখতে খুবই ভালো লাগতো। রয়ের টিম থাকবে, স্ম্যাকডাউনের টিম থাকবে, এরা জিতবে, ওরা একটা পয়েন্ট পাবে, ওগুলো খুবই মিস করি, ওগুলো সত্যি খুবই এন্টারটেনিং ছিল। এই ওয়ার গেমস আসার পর থেকে তো সেটা যেন একেবারে ডাব্লিউডব্লিউই বন্ধই করে দিয়েছে। আর অ্যাকচুয়ালি আমরা সার্ভাইভার সিরিজকে ওইটার জন্যই জানতাম, আর ওটার জন্যই আমরা এক্সাইটেড হয়ে থাকতাম। এটাও প্রায় রয়্যাল রাম্বলের মতোই আমরা বলতে পারো, এটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, আর এই জন্য সার্ভাইভার সিরিজকে এত বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টও বলা হয়ে থাকে। কিন্তু কি করবো, টাকলু তো সবই চেঞ্জ করে দিয়েছে, আর জানি না আর কত কি চেঞ্জ করবে। আর তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দেয়, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে কালকের নতুন একটা নিউজ ভিডিওতে।